আসসালামু আলাইকুম, শুভ সকাল। 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত সকল ছাত্রছাত্রীকে রাজশাহী কলেজের এই অনলাইন ক্লাসের প্ল্যাটফর্ম থেকে সবাইকে আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সঙ্গে আছি আমি মোসাম্মদ লিপি খাতুন, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। বিষয় পরিচিতি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের সঙ্গে এই অনলাইন ক্লাসে যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আছি তা হচ্ছে ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্র। তোমরা কিন্তু ইতিমধ্যেই ফিনান্স, ব্যাংকিং ও বীমার উপর 3টা ক্লাস করে ফেলেছো। ফিনান্স, ব্যাংকিং ও বীমার সিলেবাস সম্পর্কেও তোমরা জেনেছো। এটার প্রথম পত্র হচ্ছে ফিনান্স পড়ানো হয় এবং দ্বিতীয় পত্রে ব্যাংকিং ও বীমা পড়ানো হয়। পাঠ পরিচিতি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সঙ্গে আছি আমি এই ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে। আর এই অধ্যায়ের নাম হচ্ছে আর্থিক বাজারের আইনগত দিকসমূহ। তোমরা কিন্তু ইতিমধ্যে অনেক ধরনের বাজারের নাম শুনেছো, পেঁয়াজের বাজার, মরিচের বাজার, মাছের বাজার, চালের বাজার ইত্যাদি। আজকে তোমরা যেটা সম্পর্কে জানবে তা হচ্ছে আর্থিক বাজার। চলো আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাই। শিক্ষণফল। আজকের এই অনলাইন ক্লাস থেকে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে তা হচ্ছে আর্থিক বাজার কাকে বলে, আর্থিক বাজারের প্রকারভেদ, মুদ্রা বাজারে লেনদেনকৃত দলিল সমূহ বা সিকিউরিটিজ সমূহ, মুদ্রা বাজারের কার্যাবলী। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের প্রথমেই আলোচ্য বিষয় হচ্ছে আর্থিক বাজার কাকে বলে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কিন্তু মোটামুটি সবাই জানো যে বাজার কাকে বলে। সাধারণত আমরা বাজার বলতে সাধারণত কোনো একটা স্থানকে বুঝি যেখানে কোনো পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করা হয়। এটা হচ্ছে আমাদের সাধারণ মানুষের সেন্স এবং সাধারণ সেন্স। কিন্তু অর্থনীতি থেকে বাজার বলতে এরকম কিছু বোঝায় না। সুপ্রিয় শিক্ষার্থী, অর্থনীতিতে বাজার বলতে কিন্তু কখনোই কোনো স্থানকে বোঝায় না, বরং অর্থনীতিতে বাজার বলতে কোনো একটা নির্দিষ্ট পণ্য বর্তমান এবং সম্ভাব্য ক্রেতাদের সমষ্টিকে বোঝায়। দ্যাট মিনস দ্য কাস্টমার মিনস দ্য প্রেজেন্ট অ্যান্ড পটেনশিয়াল কাস্টমার্স। মার্কেট মিনস দ্য কম্বিনেশন অফ প্রেজেন্ট অ্যান্ড পটেনশিয়াল কাস্টমার্স অফ এ প্রোডাক্ট। এটা হচ্ছে আমাদের অর্থনীতিতে বাজারের ধারণা। কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আর্থিক বাজার কাকে বলে। আমরা আজকের এই অনলাইন ক্লাস থেকে আর্থিক বাজার কাকে বলে সেটা সম্পর্কে জানতে পারবো। তোমরা দেখো যে আমি কতগুলো এখানে একটা পিকচার নিয়ে এসেছি এবং এই পিকচারে কিছু টাকা বা অর্থের একটা পিকচার রয়েছে এখানে। তো আর্থিক বাজার বলতে আসলে কি বোঝায়? সুপ্রিয় শিক্ষার্থী, আর্থিক বাজার বলতে আমরা সেই বাজারকে বোঝাবো যেখানে স্বল্প মেয়াদী এবং মধ্যমেয়াদী বিভিন্ন ধরনের আর্থিক সম্পত্তি ক্রয় বিক্রয় করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি, আর্থিক বাজার বলতে আমরা সেই বাজারকে বুঝি যেখানে স্বল্প মেয়াদী এবং মধ্যম মেয়াদী বিভিন্ন ধরনের আর্থিক সম্পদ, যেমন ট্রেজারি বিল, এরপরে শেয়ার, বন্ড, ডিবেঞ্চার ইত্যাদি ক্রয় বিক্রয় করা হয়। তোমরা হয়তো অনেকেই নতুন ক্লাস করছো, আবার অনেকেই অন্য ব্যাকগ্রাউন্ড থেকে আর্টস বা সায়েন্স থেকে এসে কমার্সে ভর্তি হয়েছো। এই জন্য তোমাদের কাছে এই টার্মগুলো নতুন মনে হতে পারে, এবং যারা অলরেডি এসএসসি তে কমার্স পড়ে এসেছো তাদের কাছে অবশ্য বিষয়গুলো অনেকটা পরিচিত মনে হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি কিন্তু বললাম যে আর্থিক বাজারে আর্থিক সম্পত্তিগুলো ক্রয় বিক্রয় করা হয়। তো এখন তোমাদের মনে কিন্তু একটা প্রশ্ন জাগতেই পারে বা খটকা লাগতেই পারে যে আসলে আর্থিক সম্পত্তিটা কি। আমরা তো বিভিন্ন ধরনের সম্পত্তির নাম শুনেছি, যন্ত্রপাতি, দালান কোঠা, স্থায়ী সম্পত্তি, চলতি সম্পত্তি, এই ধরনের নাম শুনেছি। তাহলে আসলে আর্থিক সম্পত্তি কি যেগুলো আর্থিক বাজারে ক্রয় বিক্রয় করা হয়? সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের জানার সুবিধার্থে বলে রাখছি যে আর্থিক সম্পত্তি হচ্ছে ওই সমস্ত সম্পত্তি যা ভবিষ্যতে দায় পরিশোধের জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ আর্থিক সম্পত্তি হচ্ছে এক ধরনের প্রামাণ্য দলিল যেগুলো ভবিষ্যতে দায় পরিশোধের জন্য ব্যবহৃত হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি যে
আর্থিক সম্পত্তি হচ্ছে সেই ধরনের সম্পত্তি বা সেই ধরনের প্রামাণ্য দলিল যেগুলো ভবিষ্যতে দায় পরিশোধের জন্য ব্যবহৃত হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এখন আমাদের প্রশ্ন জাগতে পারে যে আসলে আর্থিক বাজার কারা কারা এই বাজারে লেনদেন করে বা কাদেরকে নিয়ে এই বাজার গঠিত। আর্থিক বাজার সাধারণত আমাদের যে চারপাশে যে অনেক ব্যাংক দেখি আমরা, যে অনেকগুলো ব্যাংক দেখি, অনেক বাণিজ্যিক ব্যাংক রয়েছে, এই সমস্ত ব্যাংক ছাড়া ব্যাংক বহির্ভূত অন্যান্য যে আর্থিক প্রতিষ্ঠানগুলো রয়েছে যেগুলোকে বলা হয় নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, যেমন বীমা কোম্পানি, লিজিং কোম্পানি, লঙ্কা বাংলা ইত্যাদি, এই সমস্ত অব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এবং পুঁজিবাজার বা মূলধন বাজার নিয়ে আমাদের এই আর্থিক বাজার কিন্তু গঠিত হয়। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আবারও একটু খেয়াল করো যে কোন সদস্যগুলো নিয়ে আমাদের এই আর্থিক বাজার গঠিত হচ্ছে। আর্থিক বাজার হচ্ছে আমাদের যে চারপাশে যে বাণিজ্যিক ব্যাংকগুলো রয়েছে, এই বাণিজ্যিক ব্যাংকগুলো এছাড়া ব্যাংক বহির্ভূত যে সমস্ত আর্থিক প্রতিষ্ঠান রয়েছে সেই সমস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলো এবং পুঁজিবাজার বা মূলধন বাজার, এইটুকু নিয়ে আমাদের এই আর্থিক বাজার গঠিত হয়েছে। আর্থিক বাজারে কি আসলে সরাসরি লেনদেন করা যায় না? সুপ্রিয় শিক্ষার্থী, সাধারণত আর্থিক বাজারে আমরা যে সরাসরি লেনদেন করতে পারি না, এখানে লেনদেন করার জন্য কি করতে হয়? আমাদের বিভিন্ন দালালি বা ডিলারের সাহায্য নিতে হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের জানার সুবিধার্থে আবারও বলে রাখছি যে আর্থিক বাজার হচ্ছে এমন একটি বাজার যেখানে বিভিন্ন ধরনের স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী আর্থিক সম্পত্তি, যেমন ট্রেজারি বিল, হস্তান্তরযোগ্য ঋণের দলিল, শেয়ার, ঋণপত্র, ডিবেঞ্চার ইত্যাদি ক্রয় বিক্রয় করা হচ্ছে। তোমাদের দেখার সুবিধার্থে দেখো আমি একটা সংজ্ঞা নিয়ে এসেছি যে আর্থিক বাজার হলো সেই বাজার যেখানে স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী আর্থিক সম্পদ, যেমন ট্রেজারি বিল, শেয়ার, বন্ড, ডিবেঞ্চার ইত্যাদি ক্রয় বিক্রয় করা হয়। আর্থিক বাজারে ক্রেতা বিক্রেতা সরাসরি লেনদেন করতে পারে না, তাদের বিনিয়োগ বা দালালির আশ্রয় গ্রহণ করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি যে আর্থিক বাজার কাকে বলে বিষয়টা সম্পর্কে তোমরা সকলেই অবগত হয়েছো। আর আমি অবশ্যই বলছি, তোমরা যদি কেউ হয়তো অনেকে এখনো বই কেনোনি, তবে যারা বই কিনেছো তারা অবশ্যই বাসায় বইটা ওপেন করবে, তাহলে বিষয়গুলো সম্পর্কে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী স্লাইড হচ্ছে আর্থিক বাজারের প্রকারভেদ। আর্থিক বাজার কাকে বলে সেটা জানলাম, এখন আমরা জানবো যে আর্থিক বাজারের প্রকারভেদ। সুপ্রিয় শিক্ষার্থী, আর্থিক বাজার হচ্ছে প্রধানত দুই প্রকার। এক হচ্ছে মুদ্রা বাজার বা অর্থ বাজার, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি মানি মার্কেট, আর আরেকটি হচ্ছে মূলধন বাজার বা পুঁজি বাজার, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি ক্যাপিটাল মার্কেট। সুপ্রিয় শিক্ষার্থী, এই স্লাইড থেকে আমরা এই মুদ্রা বাজার বা অর্থ বাজার কাকে বলে এবং মূলধন বাজার বা পুঁজি বাজার কাকে বলে এই বিষয় সম্পর্কে জানবো। আমাদের প্রথমেই আলোচ্য বিষয় হচ্ছে মুদ্রা বাজার বা অর্থ বাজার বলতে কি বোঝায়। সুপ্রিয় শিক্ষার্থী, মুদ্রা বাজার বা অর্থ বাজার হচ্ছে আর্থিক বাজারের সেই অংশটুকু যেখান থেকে আমরা স্বল্প মেয়াদী অর্থায়নের ব্যবস্থা করতে পারি। তার মানে আমরা কি দেখছি? মুদ্রা বাজার বা অর্থ বাজার আমাদেরকে স্বল্প মেয়াদী অর্থায়ন সরবরাহ করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি, মুদ্রা বাজার বা অর্থ বাজার হচ্ছে আর্থিক বাজারের সেই অংশ যেখান থেকে আমরা স্বল্প মেয়াদী অর্থায়নের ব্যবস্থা করতে পারি। তাহলে এই মুদ্রা বাজার কাদেরকে নিয়ে গঠিত বা কারা কারা এই মুদ্রা বাজারে লেনদেন করতে পারে? সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের জানার সুবিধার্থে বলছি যে এই মুদ্রা বাজার হচ্ছে মুদ্রা বাজারের প্রধান মেম্বার বা প্রধান যে সদস্য যাদেরকে নিয়ে মুদ্রা বাজার গঠিত তা হচ্ছে আমাদের চারপাশে যে বাণিজ্যিক ব্যাংকগুলো রয়েছে, এই বাণিজ্যিক ব্যাংক। বেসিক্যালি এই বাণিজ্যিক ব্যাংকই হচ্ছে মুদ্রা বাজারের প্রধান সদস্য, কারণ এই বাণিজ্যিক ব্যাংকগুলো আমাদেরকে স্বল্প মেয়াদী অর্থায়নে সাহায্য করে থাকে বা আমাদেরকে স্বল্প মেয়াদী অর্থায়ন সরবরাহ করে থাকে। এছাড়াও ব্যাংক বহির্ভূত অন্যান্য যে আর্থিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, যেমন বীমা কোম্পানি, লিজিং কোম্পানি ইত্যাদি, এরাও যখন আমাদেরকে স্বল্প মেয়াদে অর্থায়ন সরবরাহ করে থাকে, তারা ঠিক তখন তারাও কিন্তু এই মুদ্রা বাজারের সদস্য।
এছাড়া আরো একজন এই মুদ্রা বাজারের সদস্য রয়েছে, তা হচ্ছে আমাদের সরকার। আমাদের সরকার যখন তার স্বল্পমেয়াদী অর্থায়নের প্রয়োজন হয় তখন কিন্তু কিছু সিকিউরিটিজ বা ট্রেজারি বিল, যেমন ধরো ট্রেজারি বিল, এগুলো বিক্রি করে এই তার স্বল্পমেয়াদী অর্থায়নের ব্যবস্থা করতে পারে এই মুদ্রা বাজার থেকে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি দেখছি যে মুদ্রা বাজার হচ্ছে আর্থিক বাজারের সেই অংশ, মুদ্রা বাজার কিন্তু আর্থিক বাজারের একটা অংশ যেখান থেকে আমরা স্বল্পমেয়াদী অর্থায়নের ব্যবস্থা করতে পারি। তার মানে মুদ্রা বাজার আমাদেরকে স্বল্পমেয়াদী অর্থায়নে সাহায্য করে থাকে। এই মুদ্রা বাজার বেসিক্যালি আমাদের চারপাশে যে অনেক বাণিজ্যিক ব্যাংক রয়েছে, এই বাণিজ্যিক ব্যাংকগুলো এছাড়া ব্যাংক বহির্ভূত অন্যান্য যে আর্থিক প্রতিষ্ঠান রয়েছে সেই সমস্ত আর্থিক প্রতিষ্ঠান এবং আমাদের সরকার, এদেরকে নিয়ে হচ্ছে আমাদের এই মুদ্রা বাজার গঠিত। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের এই মুদ্রা বাজার কি সেটা জানলাম, মুদ্রা বাজারের সদস্য কি সেটাও জানলাম। তাহলে আমাদের এই মুদ্রা বাজারকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করে কে? বেসিক্যালি আমাদের গভর্নমেন্ট বা সরকারই কিন্তু মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে। কার মাধ্যমে? আমাদের কেন্দ্রীয় ব্যাংক এর মাধ্যমে। আমাদের দেশে যে কেন্দ্রীয় ব্যাংক রয়েছে বা সেন্ট্রাল ব্যাংক রয়েছে, তোমরা জানো যে প্রত্যেকটা দেশেই একটা করে সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক থাকে। আমাদের দেশেও ঠিক তেমনি একটা সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক রয়েছে যার নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এই বাংলাদেশ ব্যাংক কিন্তু আমাদের এই অর্থবাজার বা মুদ্রা বাজারকে নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দেখলাম যে মুদ্রা বাজার বা অর্থ বাজার বা মানি মার্কেট, তোমরা যেটাই বলো, সেটা হচ্ছে আর্থিক বাজারেরই একটা অংশ যেখান থেকে আমরা স্বল্পমেয়াদী অর্থায়নের ব্যবস্থা করে থাকি। আমাদের চারপাশে যে অসংখ্য বাণিজ্যিক ব্যাংক, তফসিলভুক্ত যে বাণিজ্যিক ব্যাংকগুলো রয়েছে, এই সমস্ত বাণিজ্যিক ব্যাংকগুলো এছাড়াও ব্যাংক ছাড়া ব্যাংক বহির্ভূত যে আর্থিক প্রতিষ্ঠান রয়েছে সেই সমস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলো এবং সরকার হচ্ছে আমাদের এই মুদ্রা বাজারের সদস্য। এবং এই মুদ্রা বাজার বা অর্থ বাজারকে কন্ট্রোল করছে আমাদের কেন্দ্রীয় ব্যাংক। সরকারই এটাকে কন্ট্রোল করে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি যে মুদ্রা বাজার বা অর্থ বাজার কি সেটা সম্পর্কে তোমরা মোটামুটি সবাই ক্লিয়ার হয়েছ। এবার আমরা জানবো যে মূলধন বাজার বা পুঁজি বাজার বা ক্যাপিটাল মার্কেট বলতে কি বোঝায়। সুপ্রিয় শিক্ষার্থী, মূলধন বাজার বা পুঁজি বাজার বা ক্যাপিটাল মার্কেটও কিন্তু আর্থিক বাজারেরই একটা অংশ। তাহলে কোন অংশ আর্থিক বাজারের কোন অংশটুকুকে আমরা পুঁজি বাজার বলবো? আর্থিক বাজারের ওই অংশটুকুকে আমরা পুঁজি বাজার বলবো যেখান থেকে আমরা দীর্ঘমেয়াদী অর্থায়নের ব্যবস্থা করতে পারি। তার মানে আমরা কি দেখছি? মূলধন বাজার বা পুঁজি বাজার আমাদেরকে দীর্ঘমেয়াদী অর্থায়নের ব্যবস্থা করে দিচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের জানার সুবিধার্থে আবারও রিপিট করছি, মূলধন বাজার বা পুঁজি বাজার হচ্ছে আর্থিক বাজারের ওই অংশটুকু যেখান থেকে আমরা দীর্ঘমেয়াদী অর্থায়নের ব্যবস্থা করতে পারি। তার মানে পুঁজিবাজার আমাদেরকে দীর্ঘমেয়াদী অর্থায়নে সাহায্য করছে। তাহলে এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে, কোন অংশটা মানে কি নিয়ে আমাদের পুঁজিবাজার গঠিত? বেসিক্যালি আমাদের যে শেয়ার মার্কেট রয়েছে, শেয়ার মার্কেট সম্পর্কে তোমরা সবাই অবগত, মোটামুটি সবাই অবগত। শেয়ার মার্কেট শব্দটা তোমরা সবাই শুনেছো, আমরা টিভিতে প্রতিনিয়ত নিউজ দেখি। আমাদের দেশে দুটো শেয়ার মার্কেট রয়েছে, আমরা সেটাও জানি। এই যে শেয়ার মার্কেট রয়েছে, এই শেয়ার মার্কেট নিয়ে কিন্তু আমাদের পুঁজি বাজার গঠিত। তাহলে আমাদের এই পুঁজি বাজার বা মূলধন বাজার বা ক্যাপিটাল মার্কেটকে কন্ট্রোল করছে কে? এই মূলধন বাজার বা পুঁজি বাজার বা ক্যাপিটাল মার্কেটকে কন্ট্রোল করে বা নিয়ন্ত্রণ করে কিন্তু আমাদের BSEC, দ্যাট মিন্স বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আমাদের এই মূলধন বা পুঁজিবাজারকে নিয়ন্ত্রণ করছে বাংলাদেশ সিকিউরিটিজ কমিশন। সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম আর্থিক বাজার কাকে বলে। আর্থিক বাজারের দুটো অংশ রয়েছে, সেটা হচ্ছে মুদ্রা বাজার এবং অপর অংশ হচ্ছে পুঁজি বাজার। সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের সুবিধার্থে আবারও আরেকবার রিপিট করছি, আর্থিক বাজার হচ্ছে সেই বাজার যেখানে বিভিন্ন ধরনের স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী বিভিন্ন ধরনের আর্থিক সম্পত্তি ক্রয় বিক্রয় করা হয়। এবং আর্থিক বাজারে দুটো অংশ রয়েছে, একটা হচ্ছে মুদ্রা বাজার বা অর্থ বাজার এবং আরেকটা হচ্ছে মূলধন বাজার বা পুঁজি বাজার।
আর এই মুদ্রা বা অর্থবাজার বলতে আর্থিক বাজারের ওই অংশটুকুকে বোঝাচ্ছি যেখান থেকে আমরা স্বল্প মেয়াদী অর্থায়নের ব্যবস্থা করতে পারি। আর এই মুদ্রা বাজারের বেসিক সদস্য হচ্ছে আমাদের যে আশেপাশে যে অসংখ্য বাণিজ্যিক ব্যাংক রয়েছে, এই সমস্ত বাণিজ্যিক ব্যাংক, বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান এবং আমাদের সরকার, এবং এটাকে নিয়ন্ত্রণ করছে আমাদের কেন্দ্রীয় ব্যাংক। গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে। এবং অপরদিকে মূলধন বাজার বা পুঁজিবাজার বা ক্যাপিটাল মার্কেট বলতে আর্থিক বাজারের ওই অংশটুকুকে বোঝাচ্ছি যেখান থেকে আমরা দীর্ঘমেয়াদী অর্থায়নের ব্যবস্থা করতে পারি। এবং মূলধন বাজারের বেসিক বা প্রধান সদস্য হচ্ছে আমাদের শেয়ার মার্কেট। আর এই মূলধন বাজারকে নিয়ন্ত্রণ করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে আর্থিক বাজার কাকে বলে, মুদ্রা বাজার বা অর্থবাজার কাকে বলে, মূলধন বা পুঁজিবাজার কাকে বলে। তোমরা অবশ্যই যাদের কাছে বই রয়েছে বাসায় বইটা ওপেন করবে, তাহলে বিষয়গুলো সম্পর্কে তোমরা আরো খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের পরবর্তী আলোচনা বিষয়ে চলে যাই। আমাদের পরবর্তী আলোচনার বিষয় হচ্ছে মুদ্রা বাজারে লেনদেনকৃত দলিল সমূহ বা সিকিউরিটিজ সমূহ। আমরা জানলাম, আমাদের পূর্বের স্লাইড থেকে আমরা জানতে পারলাম যে মুদ্রা বাজার কাকে বলে, মুদ্রা বাজারের সদস্য বা মেম্বার কারা, মুদ্রা বাজারকে কন্ট্রোল কারা করে। আমি কিন্তু আগে বলেছি যে মুদ্রা বাজার দ্যাট মিনস আর্থিক বাজারে বিভিন্ন ধরনের আর্থিক সম্পত্তি ক্রয় বিক্রয় করা হয়। তাহলে এই মুদ্রা বাজারে কোন আর্থিক সম্পত্তিগুলো ক্রয় বিক্রয় করা হয়? এই ধরনের আর্থিক সম্পত্তিগুলোকে আমরা কিন্তু প্রামাণ্য দলিল বা সিকিউরিটিজ বলে থাকি। যে সমস্ত আর্থিক সম্পত্তিগুলো ক্রয় বিক্রয় করা হয় এগুলোকেই কিন্তু আমরা প্রামাণ্য দলিল বা সিকিউরিটিজ বলে থাকি। তাহলে এই স্লাইড থেকে আমরা জানতে পারবো যে মুদ্রা বাজারে আসলে কোন ধরনের আর্থিক সম্পত্তি বা দলিল সমূহ বা সিকিউরিটিজ সমূহ ক্রয় বিক্রয় করা হয় বা লেনদেন করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই স্লাইডটা পড়ার আগে আরেকটা বিষয় সম্পর্কে জানবো, তা হচ্ছে এই যে মুদ্রা বাজারে যে সমস্ত দলিল সমূহ বা সিকিউরিটিজ সমূহ ক্রয় বিক্রয় করা হয় এর আসলে কি কি বৈশিষ্ট্য রয়েছে। এই দলিল বা সিকিউরিটিজ গুলো সম্পর্কে জানার আগে আমরা তাদের বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। এই মুদ্রা বাজারে যে সমস্ত সিকিউরিটিজ গুলো ক্রয় বিক্রয় করা হয় সে সমস্ত সিকিউরিটিজ গুলোর নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে। আমরা প্রথমেই এই সিকিউরিটিজ গুলোর কিছু বৈশিষ্ট্য জেনে নিই। সুপ্রিয় শিক্ষার্থী, আমি দেখো প্রথমেই লিখলাম যেটা, তা হচ্ছে স্বল্প মেয়াদ। আমি কিন্তু মুদ্রা বাজারে সংজ্ঞা দেওয়ার সময় বলেছিলাম এই বাজার থেকে আমরা স্বল্প মেয়াদে অর্থায়নের ব্যবস্থা করতে পারি। তার মানে মুদ্রা বাজারে যে সমস্ত সিকিউরিটিজ গুলো ক্রয় বিক্রয় করা হয় তার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে স্বল্প মেয়াদ। তার মানে এর মেয়াদকাল হচ্ছে স্বল্প, দ্যাট মিনস সর্বোচ্চ হচ্ছে 1 বছর পর্যন্ত। এর মেয়াদকাল হচ্ছে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত। এটা হতে পারে কয়েক দিনের জন্য, হতে পারে 1 মাসের জন্য, হতে পারে 2 মাসের জন্য, হতে পারে 3 মাসের জন্য, হতে পারে 6 মাসের জন্য, এবং সর্বোচ্চ হতে পারে 1 বছরের জন্য। কারোর হাতে যদি কিছু অলস অর্থ থাকে তাহলে সে ব্যক্তি কিছু দিনের জন্য হলেও, মানে কয়েকটা, যদি সে চায় কয়েকটা দিন অথবা সে যদি চায় কয়েকটা ঘন্টার জন্য কিন্তু এই মুদ্রা বাজারে সে তার অর্থটা বিনিয়োগ করতে পারবে। আবার একজন অর্থ সংস্থানকারী যদি চায় তাহলে সে কিন্তু খুব অল্প সময়ের জন্য, সে কয়েক ঘন্টার জন্য, কয়েকটা দিনের জন্য অথবা কয়েকটা মাসের জন্য কিন্তু এই বাজার থেকে অর্থায়নের ব্যবস্থা করতে পারবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে মুদ্রা বাজারে যে সমস্ত সিকিউরিটিজ গুলো বা সিকিউরিটিজ গুলো লেনদেন করা হয় তার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে স্বল্প মেয়াদ। এর মেয়াদটা খুবই স্বল্প, সর্বোচ্চ হচ্ছে 1 বছর। এটা হতে পারে কয়েকদিন, হতে পারে 1 মাস, হতে পারে 2 মাস, হতে পারে 3 মাস, হতে পারে 6 মাস, এটা সর্বোচ্চ, অথবা হতে পারে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত। এরপরে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে স্বল্প ঝুঁকি। স্বল্প ঝুঁকি মুদ্রা বাজারে যে সমস্ত দলিল গুলো ক্রয় বিক্রয় করা হয় বা লেনদেন করা হয় তার আরেকটা বৈশিষ্ট্য রয়েছে, তা হচ্ছে স্বল্প ঝুঁকি। একজন বিনিয়োগকারী
যদি তার হাতে কিছু অর্থ থাকে এবং সে যদি ডিসাইড করে যে সে তার সেই অর্থটা বিনিয়োগ করবে কোথাও, তার মাথায় প্রথমেই যে বিষয়টা কাজ করে তা হচ্ছে ঝুঁকির কথা। সে অবশ্যই চিন্তা করবে সে যেখানে বিনিয়োগ করতে যাচ্ছে তার অর্থটা কতটা নিরাপদ এবং সেখানে কতটা ঝুঁকি রয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, মুদ্রা বাজারে যে সমস্ত সিকিউরিটিস গুলো ক্রয় বিক্রয় করা হয় সেই সমস্ত সিকিউরিটিস গুলো ঝুঁকি খুবই স্বল্প। এমন কিছু সিকিউরিটিস রয়েছে যে সেগুলো হচ্ছে ঝুঁকি মুক্ত, তার মানে তার ঝুঁকি হচ্ছে শূন্য, যেমন ট্রেজারি বিল। আমরা পরবর্তী আলোচনায় সেগুলো জানতে পারবো। তো সুপ্রিয় শিক্ষার্থী, একটা বিষয় তোমরা এখান থেকে মনে রাখবে যে যে সমস্ত সিকিউরিটিসের মেয়াদকাল যত দীর্ঘ হবে তার ঝুঁকির পরিমাণও তত বেশি হবে এবং সুদের হারও ঠিক ততটা বেশি হবে। ঠিক অপরদিকে যে সমস্ত সিকিউরিটিসের মেয়াদকাল কম হবে তার ঝুঁকির পরিমাণও কিন্তু কম হবে এবং সুদের হারও কিন্তু কম হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের সুবিধার্থে আবারও রিপিট করছি, বিষয়গুলো হয়তো তোমাদের অনেকের কাছে অনেকটা নতুন, একটু খটকা লাগতে পারছে, এজন্য আমি বারবার রিপিট করে তোমাদেরকে বলে যাচ্ছি। মুদ্রাবাজারে যে সমস্ত সিকিউরিটিস গুলো বা দলিল সমূহ ক্রয় বিক্রয় করা হয় সে সমস্ত দলিলের কিন্তু ঝুঁকিটা খুবই কম বা খুবই স্বল্প। এমনও কিছু সিকিউরিটিস রয়েছে যার ঝুঁকি একদমই মুক্ত। তো সিকিউরিটিসের ঝুঁকির বিবেচনায় যে সমস্ত সিকিউরিটিসের মেয়াদ কম হয়, তার মানে স্বল্প মেয়াদের হয়, তাদের ঝুঁকিও কম হয় এবং তাদের আবার সুদের হারও কম হয়। আবার যে সমস্ত সিকিউরিটিসের মেয়াদকাল বেশি হয় তাদের কিন্তু সাধারণত ঝুঁকিও বেশি হয় এবং তাদের সুদের হারও বেশি হয়। সুপ্রিয় শিক্ষার্থী, এছাড়া আরো একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে, তা হচ্ছে উচ্চ তারল্য বা উচ্চ বাজারজাতকরণ ক্ষমতা। উচ্চ তারল্য বা উচ্চ বাজারজাতকরণ ক্ষমতা, তোমরা হয়তো অনেকেই আর্টস বা সায়েন্স থেকে এই কমার্সে এসেছো, এজন্য এই কমার্সের কিছু শব্দ রয়েছে যা তোমাদের কাছে নতুন মনে হতে পারে। যেমন এখানে আরেকটা নতুন শব্দ আসছে, সেটা হচ্ছে তারল্য। হয়তো অনেকে শুনেছো তারল্য শব্দটা, কিন্তু কি সেটা জানো না। আবার অনেকে হয়তো শুনেওনি যে তারল্য কি। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই অর্থবাজারে যে সমস্ত দলিল বা সিকিউরিটি সমূহ লেনদেন করা হয় তার সেই সিকিউরিটিস গুলোর কিন্তু উচ্চ তারল্য সম্পন্ন বা উচ্চ বাজারজাতকরণ ক্ষমতা সম্পন্ন। তার মানে কি, এই সমস্ত সিকিউরিটিস গুলোকে খুব দ্রুত বাজারে বিক্রয় করা যায় অথবা নগদ টাকায় রূপান্তর করা যায়। আমি আবারও বলছি, তারল্য হচ্ছে কোন একটা সিকিউরিটিস গুলোকে কত দ্রুত নগদ টাকায় রূপান্তর করা যায় অথবা স্বল্পমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা। আমরা অন্যভাবে বলতে পারি তারল্য বা লিকুইডিটি মিনস দ্য অ্যাবিলিটি অফ এ ইনস্টিটিউশন টু পে দ্য শর্ট টার্ম লায়াবিলিটিস। তো উচ্চ তারল্য বলতে বোঝাচ্ছে যে ওই সিকিউরিটিস গুলোকে খুব দ্রুত আমি মানে নগদ টাকায় রূপান্তর করতে পারি। তার মানে যদি কোন বিনিয়োগকারীর হাতে কিছু অর্থ থাকে তাহলে সে কয়েক ঘন্টার জন্য সেটা বিনিয়োগ করতে পারে, কয়েক দিনের জন্য বিনিয়োগ করতে পারে। আবার যখন তার কাছে নগদ টাকার প্রয়োজন হবে ঠিক সঙ্গে সঙ্গে সে সেই সিকিউরিটিস গুলোকে মুদ্রা বাজারে বিক্রয় করে আবার নগদ টাকায় সেটাকে রূপান্তর করতে পারবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যে দেখলাম যে অর্থ বাজারে বা মুদ্রা বাজারে যে সমস্ত সিকিউরিটিস গুলো ক্রয় বিক্রয় করা হয় তাদের কিছু বৈশিষ্ট্য রয়েছে এবং সেই বৈশিষ্ট্যগুলোর ভিতর রয়েছে স্বল্প মেয়াদ, স্বল্প ঝুঁকি, উচ্চ তারল্য বা উচ্চ বাজারজাতকরণ ক্ষমতা। স্বল্প মেয়াদ আমরা বুঝতেই পারছি, এটা সর্বোচ্চ এর মেয়াদ হবে 1 বছর। 1 বছরের কম হতে পারে, 6 মাস হতে পারে, 3 মাস হতে পারে, 2 মাস হতে পারে, 1 মাস হতে পারে, আবার কয়েকটা দিনও হতে পারে, আবার কয়েকটা ঘন্টাও হতে পারে। এরপরে দেখছি স্বল্প ঝুঁকি, তার মানে এখানে যে সিকিউরিটিস গুলো লেনদেন করা হচ্ছে তার ঝুঁকি কিন্তু খুবই কম, আবার অনেকটা ঝুঁকি শূন্য। এরপর দেখছি উচ্চ তারল্য, মানে খুব দ্রুত এগুলোকে নগদ টাকায় আবার রূপান্তর করা যায়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা চলো এবার দেখি যে এই মুদ্রা বাজারে আসলে কোন ধরনের সিকিউরিটিস গুলো লেনদেন করা হয়। প্রথমেই আমাদের যেটা আসছে তা হচ্ছে ট্রেজারি বিল। তোমরা অনেকে হয়তো নাম শুনেছো। ট্রেজারি বিল হচ্ছে সবচেয়ে জনপ্রিয় সিকিউরিটিস যেটা মুদ্রা বাজারে ক্রয় বিক্রয় করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে আবারও বলছি যে ট্রেজারি বিল হচ্ছে সবচাইতে জনপ্রিয় সিকিউরিটিস যা মুদ্রা বাজারে ক্রয় বিক্রয় করা হয়। ট্রেজারি বিল, যেটাকে কিন্তু ইংরেজিতে অনেক সময়
টি বিলও বলা হয়ে থাকে। ট্রেজারি বিল, যেটাকে ইংরেজিতে কিন্তু অনেক সময় টি বিলও বলা হয়ে থাকে। তাহলে ট্রেজারি বিলটা কি, আসলে কে বিক্রয় করে, এটা কিন্তু আমাদের জানতে হবে। ট্রেজারি বিল হচ্ছে, এটা সাধারণত বিক্রয় করে থাকে আমাদের গভর্নমেন্ট বা সরকার। সরকারের যখন কোনো স্বল্প মেয়াদী অর্থায়নের প্রয়োজন হয়, তখন কিন্তু সরকার বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এই ট্রেজারি বিল বিক্রয় করে তার স্বল্প মেয়াদী অর্থায়নের ব্যবস্থা করতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি, আমাদের সরকারের যখন স্বল্প মেয়াদী অর্থায়নের দরকার হয়, তখন আমাদের এই সরকার অর্থ বাজারে এই ট্রেজারি বিল বিক্রয় করে, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এই ট্রেজারি বিল বিক্রয় করে তার স্বল্প মেয়াদী অর্থায়নের প্রয়োজন মিটাপ করতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানবো যে সরকারকে শুধুমাত্র তার স্বল্প মেয়াদী অর্থায়নের প্রয়োজন মেটানোর জন্য এই ট্রেজারি বিল বাজারে বিক্রয় করে না। না সুপ্রিয় শিক্ষার্থী, সরকার আরো অন্যান্য কারণেও কিন্তু ট্রেজারি বিল বাংলাদেশে মুদ্রা বাজারে বিক্রয় করে থাকে। তো সেই কারণটা কি, সেই কারণটা আমি তোমাদের বলছি যে মুদ্রাস্ফীতি। তোমরা কিন্তু অনেকে নাম শুনেছো যে মুদ্রাস্ফীতি একটা বিষয় যেটা আমাদের অর্থনীতির সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। মুদ্রাস্ফীতি হচ্ছে ইকোনমিক্সে এমন একটি সিচুয়েশন বা অবস্থা যখন আমাদের দেশে অর্থের চাহিদাটা বা অর্থের যোগানটা বৃদ্ধি পেয়ে যায়। মুদ্রাস্ফীতি হচ্ছে এমন একটা অবস্থা যখন অর্থনীতিতে অর্থের যোগানটা বৃদ্ধি পেয়ে যায়। তো আমাদের অর্থনীতিতে যখন অর্থের যোগানটা বৃদ্ধি হয়ে যায়, তখন আমাদের সরকার আমাদের বাজার থেকে অতিরিক্ত অর্থটা তুলে নেয়ার জন্য এই ট্রেজারি বিল বিক্রয় করে। ট্রেজারি বিল বিক্রয়ের মাধ্যমে সরকার বাজার থেকে অতিরিক্ত অর্থগুলো তুলে নেয়। এর ফলে আমাদের ইকোনমিক্সে একটা, অর্থনীতিতে একটা স্থিতিশীলতা চলে আসে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি, ট্রেজারি বিল হচ্ছে ট্রেজারি বিল হচ্ছে এক ধরনের বিল যেটা সরকার, গভর্নমেন্ট সাধারণত বিক্রয় করে তার স্বল্প মেয়াদী অর্থায়নের প্রয়োজন মেটানোর জন্য অথবা মুদ্রাস্ফীতি কন্ট্রোল করার জন্য। আর ট্রেজারি বিলটা হচ্ছে, সুপ্রিয় শিক্ষার্থী, ট্রেজারি বিলটা হচ্ছে মুদ্রা বাজারের সবচাইতে জনপ্রিয় একটা সিকিউরিটিজ বা দলিল। এবং এই ট্রেজারি বিল হচ্ছে ঝুঁকি শূন্য, মানে ট্রেজারি বিলের ক্ষেত্রে বিনিয়োগকারীদের কোনো ধরনের ঝুঁকি থাকে না। এখানে হচ্ছে ঝুঁকিটা শূন্য, মানে ট্রেজারি বিলের ক্ষেত্রে বিনিয়োগকারীদের ঝুঁকি থাকে শূন্য, আর এই জন্যই এটা খুব বেশি জনপ্রিয়। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আরো একটা বিষয় জানতে হবে, তা হচ্ছে এই যে ট্রেজারি বিল, ট্রেজারি বিলে কিন্তু, ট্রেজারি বিলের গায়ে কিন্তু কোনো ধরনের সুদের হার উল্লেখ থাকে না। ট্রেজারি বিলের গায়ে কিন্তু কোন ধরনের সুদের হার উল্লেখ থাকে না। তাহলে এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে যেহেতু সুদের হার, এখানে কোন ধরনের সুদের হার উল্লেখ নাই, তাহলে যারা এই ট্রেজারি বিলে বিনিয়োগ করবে তারা কিভাবে লাভবান হবে বা তারা কিভাবে সুদ পাবে? আমি তোমাদেরকে বলছি যে ট্রেজারি বিলের গায়ে সাধারণত একটা মূল্য লেখা থাকে, যেটাকে আমরা লিখিত মূল্য বা বিহিত মূল্য বলে থাকি। ট্রেজারি বিলের গায়ে সাধারণত একটা মূল্য লেখা থাকে, যেটাকে আমরা লিখিত মূল্য বা বিহিত মূল্য বলে থাকি। গভর্নমেন্ট যখন বিনিয়োগকারীদের নিকট এই ট্রেজারি বিলটা বিক্রয় করে, তখন তার যে লিখিত মূল্য থাকে সেই মূল্য থেকে কম মূল্যে, দ্যাট মিনস বাটায়, এটা বিক্রয় করা হয়। এবং অন ম্যাচুরিটিতে, মানে মেয়াদ পূর্তিতে, গভর্নমেন্ট আবার এর ক্রেতাদের কাছ থেকে লিখিত মূল্যে, তার গায়ে যে লিখিত মূল্য রয়েছে সেই মূল্যেই আবার এটা ক্রয় করে নেয়। তাহলে এই যে দুটো মূল্য, লিখিত মূল্য এবং যে বিক্রয় মূল্য, এই দুটো মূল্যের ভিতর যে পার্থক্য, এই পার্থক্যটুকু হচ্ছে বিনিয়োগকারীদের লাভ। আমি তোমাদের সুবিধার্থে আবারও বলছি, সাপোজ মনে করো যে একটা ট্রেজারি বিলের লিখিত মূল্য 1000 টাকা, বিক্রয় মূল্য 900 টাকা। তাহলে এই যে 100 টাকা থাকলো, এই 100 টাকায় হচ্ছে লাভ। যখন সরকার এই ট্রেজারি বিলটা বিক্রয় করছে, তখন সে এই 900 টাকায় বিক্রয় করবে। এবং অন ম্যাচুরিটি, যদি সেটা 3 মাস মেয়াদি হয় বা 6 মাস মেয়াদি বা 1 বছর মেয়াদি হয়, ট্রেজারি বিল সর্বোচ্চ 1 বছর মেয়াদি হয়, এবং সেই অন ম্যাচুরিটিতে সরকার সেটা আবারও এই 1000 টাকা দিয়েই
কিনে নিবে, তাহলে মাঝখানে যে 100 টাকা লাভ থাকলো এটাই হচ্ছে বিনিয়োগকারীদের লাভ। তার মানে যারা ট্রেজারি বিলে বিনিয়োগ করবে তাদের লাভ হচ্ছে এই 100 টাকা। এখানে কিন্তু কোনো নির্দিষ্ট সুদের হার বা কুপন রেট আমরা যেটাকে বলে থাকি এটা কিন্তু থাকে না। সুপ্রিয় শিক্ষার্থী, বিষয়গুলো তোমাদের কাছে হয়তো অনেকটাই নতুন, আমি তোমাদের যারা সুবিধার্থে আবারও রিপিট করছি। ট্রেজারি বিলটা হচ্ছে এমন একটা বিল যার মাধ্যমে সরকার তার স্বল্পমেয়াদী অর্থায়নের চাহিদা মিটিয়ে থাকে। তার মানে সরকারের যখন স্বল্পমেয়াদী অর্থায়নের দরকার হয় তখন সরকার বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে মুদ্রা বাজারে এই ট্রেজারি বিল বিক্রয় করে তার স্বল্পমেয়াদী অর্থায়নের চাহিদা পূরণ করতে পারে। এছাড়াও যখন অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দেখা দেয় তখন এই অতিরিক্ত মুদ্রা বাজার থেকে তুলে নেওয়ার জন্য সরকার কিন্তু এই ট্রেজারি বিল বিক্রয় করে থাকে। এই ট্রেজারি বিলে সাধারণত কোনো সুদের হার বা কুপন রেট থাকে না, একটা লিখিত মূল্য থাকে বা বিহিত মূল্য তোমরা যেটা বলে সেটা থাকে। সে সরকার যখন বিক্রয় করছে তখন এই লিখিত মূল্য থেকে কম দামে বাটায় সেটা বিক্রয় করছে এবং অন ম্যাচুরিটিতে আবার এই বিহিত মূল্যেই সরকার সেটা ক্রয় করে নেয়। তাহলে এই দুটো মূল্যের ভিতরে মূল্যর পার্থক্যটাই হচ্ছে ট্রেজারি বিলে বিনিয়োগকারীদের লাভ। ট্রেজারি বিল হচ্ছে একটা সিকিউরিটিজ, মানে খুব পপুলার একটা সিকিউরিটিজ যেটা মুদ্রা বাজারে লেনদেন বা ক্রয় বিক্রয় করা হয়। আমরা দেখি এরপরে আর কোন সিকিউরিটিজ মুদ্রা বাজারে ক্রয় বিক্রয় করা হয়। এরপরে আরেকটা দেখছি যে বাণিজ্যিক পত্র, যেটাকে বলা হয় কমার্শিয়াল পেপারস। এই কমার্শিয়াল পেপারস হচ্ছে আরেকটা বেশ কি বলবো পপুলারি দলিল যেটা মুদ্রা বাজারে ক্রয় বিক্রয় করা হয়। তো এই কমার্শিয়াল পেপার কারা মুদ্রা বাজারে ক্রয় বিক্রয় করে? সাধারণত অনেক বড় বড় কর্পোরেশন বা প্রতিষ্ঠানগুলো, বড় বড় কর্পোরেশন বা প্রতিষ্ঠানগুলো যাদের সুনামটা খুব ভালো রয়েছে, যাদের ঋণ খেলাপের কোনো ইতিহাস নাই, তাদের যখন স্বল্পমেয়াদী অর্থায়নের প্রয়োজন হয় তখন তারা মুদ্রা বাজারে এই বাণিজ্যিক পত্র বিক্রয় করে তাদের প্রয়োজন মেটাতে পারে, মানে স্বল্পমেয়াদী অর্থায়নের প্রয়োজন মেটাতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, এটা মাথায় রাখবেন, এই বাণিজ্যিক পত্র কিন্তু জামানত বিহীন। এই বাণিজ্যিক পত্রেও কিন্তু কোনো ধরনের সুদের হার উল্লেখ থাকে না। এটাও ঠিক ট্রেজারি বিলের মতোই এরও একটা লিখিত মূল্য থাকে। যখন প্রতিষ্ঠানগুলো বিনিয়োগকারীদের কাছে এই ট্রেজারি বিল বিক্রয় করে তখন এই লিখিত মূল্য থেকে কম দামে, তার মানে বাটায় বিক্রয় করে এবং অন ম্যাচুরিটিতে আবারও এই লিখিত মূল্যেই ক্রয় করে। এই যে দুটো মূল্যের ভিতর পার্থক্য, এই পার্থক্যটা হচ্ছে বিনিয়োগকারীদের লাভ, মানে প্রফিট বা মুনাফা তোমরা যেটা বলে সেটাই। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কি দেখলাম যে বাণিজ্যিক পত্র কাকে বলে। বাণিজ্যিক পত্র কিন্তু মুদ্রা বাজারে লেনদেন কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট সিকিউরিটিজ বা দলিল তোমরা যেটাই বলো। এটা সাধারণত বড় বড় প্রতিষ্ঠানগুলো বিক্রয় করে থাকে। বড় বড় প্রতিষ্ঠানগুলোর যখন স্বল্পমেয়াদী অর্থায়নের প্রয়োজন হয় তখন তারা এই বাণিজ্যিক পত্র মুদ্রা বাজারে এই বাণিজ্যিক পত্রটা বিক্রয় করে তাদের স্বল্পমেয়াদী অর্থায়নের চাহিদা মিট আপ করতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী দেখি যে পরবর্তীতে কি রয়েছে। তা রয়েছে হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেট। সাধারণত এটা কারা বিক্রি করে? হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেট হচ্ছে ব্যাংক একটা নির্দিষ্ট সুদের হারে আমানতের ওপর এটা ইস্যু করে থাকে। ব্যাংকগুলো তাদের স্বল্পমেয়াদী অর্থায়নের প্রয়োজন মেটানোর জন্য একটা নির্দিষ্ট সুদের হারে আমানতের ওপর এটা ইস্যু করে থাকে। এটাকে আমরা হস্তান্তরযোগ্য কেন বলছি? কারণ যদি কখনো অর্থের প্রয়োজন হয় তাহলে এই হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেট মুদ্রা বাজারে বিক্রয় করে আমরা অর্থ কালেক্ট করতে পারি, এই জন্য এটাকে হস্তান্তরযোগ্য বলছি। এটা সাধারণত এর মেয়াদ হতে পারে কিছু কয়েকদিন থেকে 1 মাস থেকে সর্বোচ্চ 4 মাস পর্যন্ত। হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেট এর মেয়াদকাল হতে পারে কয়েকদিন থেকে সর্বোচ্চ 120 দিন বা 4 মাস পর্যন্ত। আমরা আরো একটা দলিল দেখছি, তার নাম হচ্ছে ব্যাংকের স্বীকৃতি পত্র। ব্যাংকের স্বীকৃতি পত্র হচ্ছে একটা ইম্পর্টেন্ট দলিল যেটা আমাদের মুদ্রা বাজারে বিক্রয় করা হয়। ব্যাংকের স্বীকৃতি পত্রটা কি? বর্তমানে যে আন্তর্জাতিক বাণিজ্যে বা অভ্যন্তরীণ বাণিজ্যে এই ব্যাংকের স্বীকৃতি পত্র কিন্তু বহুল ব্যবহৃত একটা বিষয়। বর্তমানে অভ্যন্তরীণ বলো অথবা আন্তর্জাতিক বাণিজ্য বলো, বিশেষ করে আন্তর্জাতিক বাণিজ্যে এই ব্যাংকের স্বীকৃতিপত্র কিন্তু খুব বহুল ব্যবহৃত একটা বিষয়। তাহলে ব্যাংকের স্বীকৃতিপত্রটা কি?
ব্যাংকের স্বীকৃতিপত্র হচ্ছে একটা ড্রাফট, যেটা ব্যাংক তার কাস্টমার্স বা তার গ্রাহকের পক্ষে ধারককে নির্দিষ্ট সময় পরে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে থাকে। আমি আবারও রিপিট করছি স্টুডেন্টস, ব্যাংকের স্বীকৃতি পত্র হচ্ছে একটা ড্রাফট যেটা ব্যাংক প্রস্তুত করে কার পক্ষে, তার গ্রাহক বা কাস্টমারের পক্ষে, এবং এর ধারককে একটা নির্দিষ্ট সময় পরে নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে। ব্যাংক যখন একটা বিষয় তোমরা মাথায় রাখবে, ব্যাংক যখন ব্যাংকে একটা স্বীকৃতিপত্র প্রস্তুত করে অন ম্যাচুরিটিতে, যদি যে এর গ্রাহক এর টাকা দিতে ব্যর্থ হয় বা অস্বীকৃতি জানায় বা ব্যর্থ হয়, তখন কিন্তু ব্যাংক দায়ী থাকে এই টাকা দিতে, মানে ব্যাংক অবশ্যই লায়াবল, ব্যাংকে কিন্তু ওই টাকাটা দিতেই হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটা বিষয় কিন্তু অনেকেই শুনেছো বা দেখেছো, তা হচ্ছে এলসি, যেটাকে আমরা বলি লেটার অফ ক্রেডিট। এই এলসিটা কি? এই এলসিটা হচ্ছে ব্যাংকের স্বীকৃতিপত্র। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এলসি বা লেটার অফ ক্রেডিট সম্পর্কে কিন্তু অনেকে জানছি। এই এলসি বা লেটার অফ ক্রেডিট কি? এই এলসি বা লেটার অফ ক্রেডিটটাই হচ্ছে ব্যাংকের স্বীকৃতিপত্র। আমি তোমাদের জানার সুবিধার্থে আবারও বলছি যে ব্যাংকের স্বীকৃতি পত্র হচ্ছে এমন একটা ড্রাফট যেটা ব্যাংক প্রস্তুত করছে তার গ্রাহকের অনুকূলে এবং তার ধারককে, এই স্বীকৃতিপত্রের ধারককে একটা নির্দিষ্ট সময় পরে নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে, এবং নির্দিষ্ট সময় পরে যদি এর গ্রাহক টাকা দিতে ব্যর্থ হয়, তাহলে ব্যাংক এই ব্যাংকের স্বীকৃতিপত্রের ধারককে ওই পরিমাণ টাকা দিতে লায়াবল থাকে। এবং এই ব্যাংকের স্বীকৃতিপত্রটাকে আমরা এলসি বা লেটার অফ ক্রেডিট বলে থাকি, যেটা আন্তর্জাতিক বাণিজ্যে খুব পপুলার একটা শব্দ। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু এলসি খুব পপুলার একটা শব্দ, যেটা হচ্ছে লেটার অফ ক্রেডিট। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তীতে চলে যাই। আর পরবর্তীতে দেখছি যে অন্য আরো একটা সিকিউরিটিস রয়েছে, সেটা হচ্ছে পূর্ণ ক্রয় চুক্তি। পূর্ণ ক্রয় চুক্তিটা কি? সাধারণত পূর্ণ ক্রয় চুক্তিও ব্যাংক যখন তার স্বল্পমেয়াদী অর্থায়নের বা ঋণের দরকার হয়, তখন অন্য একটা ব্যাংকের সাথে সাধারণত একটা পূর্ণ ক্রয় চুক্তি করে থাকে। পূর্ণ ক্রয় চুক্তি বলছি এই জন্য যে চুক্তিটা হয় এরকম যে একটা নির্দিষ্ট সময় পরে ওই ব্যাংক ওই পূর্ব নির্ধারিত ওই মূল্যে ওই ড্রাফটটা আবার ক্রয় করে নিবে। এই জন্য এটাকে বলা হচ্ছে যে পূর্ণ ক্রয় চুক্তি। পূর্ণ ক্রয় চুক্তিটা হচ্ছে এমন একটা ড্রাফট বা দলিল যেটা কোন একটা ব্যাংক তার ঋণের জন্য বা তার স্বল্পমেয়াদী অর্থায়নের জন্য প্রস্তুত করে থাকে। এই পূর্ণ ক্রয় চুক্তি ক্রেতা এবং বিক্রেতা দুজনের ভিতর সম্পূর্ণ হচ্ছে। সাপোজ এর ক্রেতা এটা যখন ক্রয় করছে, তখন সে এরকম শর্তে ক্রয় করছে যে একটা নির্দিষ্ট সময় পরে 3 মাস বা 6 মাস বা 1 বছর পরে এর বিক্রেতা এটা আবারও ক্রয় করে নিবে, এবং পূর্ব নির্ধারিত যখন চুক্তিটা হচ্ছে তখন একটা মূল্য নির্ধারণ করা হয়ে যাচ্ছে যে এই মূল্যে সে সেটা ক্রয় করে নিবে। যেহেতু পূর্বেই নির্ধারিত হচ্ছে এবং দুজনের ভিতর চুক্তি হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে পূর্ণ ক্রয় চুক্তি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে এখানে আরো একটা বিষয় মাথায় রাখতে হবে। এই যে চুক্তি এবং ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দুটোর ভিতরে একটা পার্থক্য থাকে, এটা হচ্ছে বিনিয়োগকারীদের প্রফিট, এবং এইখানে পূর্ণ ক্রয় চুক্তির ক্ষেত্রে এই প্রফিটকে বলা হয় রিপো রেট। রিপো রেট। পূর্ণ ক্রয় চুক্তির ক্ষেত্রে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের যে পার্থক্য, যেটা সাধারণত বিনিয়োগকারীরা পেয়ে থাকে, এই পার্থক্য বা সুদের হারটাকে বলা হচ্ছে রিপো রেট। সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের জানার সুবিধার্থে আবারও বলে রাখছি যে এই পূর্ণ ক্রয় চুক্তি কিন্তু খুব স্বল্প সময়ের জন্য হতে পারে, আবার দীর্ঘ সময়ের জন্য হতে পারে। যে সমস্ত পূর্ণ ক্রয় চুক্তিগুলো দীর্ঘ সময়ের জন্য হয় সেগুলোকে বলা হয় টার্ম রিপো, এবং যেগুলো স্বল্প সময়ের জন্য হয়, যে সমস্ত পূর্ণ ক্রয় চুক্তিগুলোকে, সেগুলোকে বলা হয় ওভারনাইট রিপো।
সুপ্রিয় শিক্ষার্থী, তুমি আবারও তোমরা অবশ্যই মনে রাখবে যে এই পণ্য ক্রয় চুক্তি কিন্তু স্বল্প মেয়াদের জন্য হতে পারে, আবার দীর্ঘ মেয়াদের জন্য হতে পারে। যেগুলো স্বল্প মেয়াদের জন্য হয় সেইগুলোকে বলা হয় ওভারনাইট রিপো, এবং যেগুলো দীর্ঘমেয়াদের জন্য যে চুক্তিগুলোকে করা হয় সেগুলোকে বলা হয় টার্ম রিপো। যেগুলো স্বল্প সময়ের জন্য করা হয় সেগুলোকে বলা হচ্ছে ওভারনাইট রিপো, এবং যেগুলো দীর্ঘ সময়ের জন্য করা হচ্ছে সেগুলোকে বলা হয় টার্ম রিপো। সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের জন্য আবারও রিপিট করছি, পূর্ণ ক্রয় চুক্তি হচ্ছে এমন একটা ড্রাফট যেটা ক্রেতা বিক্রেতার ভিতর প্রস্তুত করা হয়, অথবা ব্যাংকের একটা ব্যাংক আরেকটা ব্যাংকের সাথে প্রস্তুত করে যে একটা নির্দিষ্ট সময় পরে ওই ব্যাংকটা ওই ড্রাফটটা একটা পূর্ব নির্ধারিত মূল্যে আবার ক্রয় করে নেবে। যেহেতু প্রথমে দুজনের ভিতরে একটা চুক্তি হয়ে যাচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে পূর্ণ ক্রয় চুক্তি। এই পূর্ণ ক্রয় চুক্তিতে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের ভিতর যে পার্থক্যটা থাকে সেটাকে আমরা সুদের হার বলি বা রিপো রেট বলি। সুপ্রিয় শিক্ষার্থী, এই পূর্ণ ক্রয় চুক্তি কিন্তু স্বল্প মেয়াদের জন্য হতে পারে, আবার দীর্ঘ মেয়াদের জন্য হতে পারে। যে সমস্ত পূর্ণ ক্রয় চুক্তিগুলো স্বল্প মেয়াদের জন্য হয় সেগুলোকে বলা হয় ওভারনাইট রিপো, এবং যেগুলো দীর্ঘ মেয়াদের জন্য হয় সেগুলোকে বলা হয় টার্ম রিপো। সুপ্রিয় শিক্ষার্থী, এই স্লাইড থেকে আমরা কিন্তু জানতে পারলাম, খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় কিন্তু জানতে পারলাম। যারা তোমরা এই ব্যবসায় শিক্ষা শাখা ভর্তি হয়েছো, যারা ব্যবসায় শিক্ষায় পড়াশোনা করছো, এগুলো বেশ বেসিক একটা জিনিস যেগুলো আমাদের মাথায় কিন্তু সবসময় রাখতে হবে। যেমন ট্রেজারি বিল কাকে বলে, বাণিজ্যিক পত্র কাকে বলে, হস্তান্তরযোগ্য ঋণের সার্টিফিকেট কাকে বলে, ব্যাংকের স্বীকৃতি পত্র কাকে বলে, পূর্ণ ক্রয় চুক্তি কাকে বলে। আমরা কিন্তু এই স্লাইড থেকে মোটামুটি এগুলো সবই জানতে পারলাম। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাই। আমাদের পরবর্তী স্লাইড হচ্ছে মুদ্রা বাজারের কার্যাবলী। সুপ্রিয় শিক্ষার্থী, মুদ্রা বাজার কাকে বলে আমরা সেটা জানলাম। মুদ্রা বাজারে ঠিক কোন কোন সিকিউরিটিস গুলোকে বিক্রয় করা হয় সেগুলোও জানতে পারলাম। তাহলে কি আমরা এখন বলতে পারি না যে আমাদের ইকোনমিক্সে বা অর্থনীতিতে এই মুদ্রা বাজারের কি কি কাজ রয়েছে? চলো আমরা এই স্লাইড থেকে দেখে নিই যে আমাদের মুদ্রা বাজারে আসলে কি কি কাজ রয়েছে, বা মুদ্রা বাজারে আমাদের অর্থনীতিতে কি কি কাজ করে থাকে। প্রথমে দেখো যে আমি অনেকগুলো পয়েন্ট নিয়ে আসছি। প্রথমে দেখো যে আমি বলছি যে সঞ্চয় বৃদ্ধি এবং মূলধন গঠনে সাহায্য করে। মুদ্রা বাজার কিন্তু দেশের প্রত্যন্ত অঞ্চলে যে ছোট ছোট যে সঞ্চয়গুলো থাকে বিনিয়োগকারীদের বা জনগণের হাতে, সেগুলোকে এক জায়গায় করে এবং এগুলো নিয়ে একটা মূলধন গঠন করে। এটা কিন্তু মুদ্রা বাজারের খুব ইম্পর্টেন্ট একটা অ্যাক্টিভিটিস। তাহলে আমরা প্রথমেই দেখছি যে সঞ্চয় বৃদ্ধি এবং মূলধন গঠনে সাহায্য করছে। কিভাবে সঞ্চয় বৃদ্ধি করছে? আমাদের দেশের যে প্রান্তে প্রান্তে যে মানুষ থাকে যাদের হাতে অল্প অল্প সঞ্চয় থাকে, এই সমস্ত সঞ্চয়গুলোকে সে এক জায়গায় করছে বা একত্র করছে এবং এর মাধ্যমে মূলধন গঠন করছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা পরে দেখছি যে সরকারের আর্থিক সহায়তা দ্বারা সাহায্য করছে। আমরা কিন্তু দেখেছি যে এই মুদ্রা বাজারে সরকার ট্রেজারি বিল বিক্রয় করে তার স্বল্প মেয়াদী অর্থায়নের চাহিদা মেটায়। তাহলে আমরা কি বলতে পারি সুপ্রিয় শিক্ষার্থী? আমরা কিন্তু বলতেই পারি যে সরকারের আর্থিক সহায়তা দানেও কিন্তু মুদ্রা বাজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবার 3 নম্বরে আমরা বলতে পারি যে স্বল্প মেয়াদী তহবিলে বিনিয়োগ। আমরা কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু আলোচনায় দেখেছি যে মুদ্রা বাজারে যে সমস্ত সিকিউরিটিস গুলো ক্রয় বিক্রয় করা হয় বা লেনদেন করা হয় তার মেয়াদ কিন্তু খুবই কম। ঠিক আছে, সর্বোচ্চ 1 বছর, এটা কয়েক দিন, কয়েক ঘন্টা, কয়েক দিন, কয়েক মাস বা সর্বোচ্চ 1 বছর পর্যন্ত হতে পারে। যদি আমাদের কারোর হাতে কিছু অর্থ থাকে যেটা বা সঞ্চয় থাকে যেটা আমরা কয়েক দিন বা কয়েক মাসের জন্য বিনিয়োগ করতে চাই, তাহলে সেটা আমরা কোথায় বিনিয়োগ করব? তাহলে সেটা কিন্তু আমরা এই মুদ্রা বাজারেই বিনিয়োগ করতে পারি। তার মানে স্বল্পমেয়াদী তহবিল বিনিয়োগে কিন্তু আমাদের মুদ্রা বাজার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে দেখো যে মুদ্রাস্ফীতি রোধ করছে। আমি কিন্তু বলেছি আমাদের অর্থনীতিতে যখন মুদ্রাস্ফীতি ঘটে বা মুদ্রার যোগানটা বৃদ্ধি পায়, তখন সরকার এই মুদ্রা বাজারে ট্রেজারি বিল বিক্রয় করে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে খোলা বাজার নীতি প্রয়োগ করে এই ট্রেজারি বিল বিক্রয় করে মুদ্রাস্ফীতি রোধ করে। তাহলে আমরা কি দেখছি যে মুদ্রাস্ফীতি রোধেও কিন্তু মুদ্রা বাজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে দেখো যে অর্থের চাহিদা ও যোগানের মধ্যে সামঞ্জস্য বিধান।
আমরা দেখেছি যারা বিনিয়োগকারী রয়েছে তারা এই মুদ্রা বাজারে কিন্তু বিনিয়োগ করতে পারে, সেটা স্বল্প সময়ের জন্য। আবার যারা অর্থ সংস্থানকারী, যাদের অর্থের প্রয়োজন, তারাও কিন্তু তাদের স্বল্প মেয়াদী অর্থের প্রয়োজনটা মিট আপ করতে পারে এই মুদ্রা বাজার থেকে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থী, মুদ্রা বাজার কিন্তু আমাদের অর্থের চাহিদা এবং যোগানের মধ্যে একটা সামঞ্জস্য বিধান করছে। সর্বশেষ আমরা যেটা বলছি, দেখো সুপ্রিয় শিক্ষার্থী, যে ব্যবসা বাণিজ্য ও শিল্প উন্নয়ন। আমরা তো প্রথম থেকে দেখছি যে আসলে ব্যবসা বাণিজ্য বা শিল্পের জন্য আমাদের কি প্রয়োজন, আমাদের অর্থের প্রয়োজন। এই অর্থটা আমাদের হতে পারে স্বল্প মেয়াদী অর্থায়ন এবং হতে পারে সেটা দীর্ঘমেয়াদী অর্থায়ন। স্বল্প মেয়াদী অর্থায়ন বা চলতি সম্পত্তি বা চলতি সম্পদ, যেটা আমাদের প্রতিষ্ঠানকে ডে টু ডে অপারেট করার জন্য প্রয়োজন হয়, যেগুলোকে আমরা চলতি সম্পদ বলে থাকি। এই চলতি সম্পদ কি এই চলতি অর্থায়নের ব্যবস্থা আমরা কোথা থেকে করতে পারি সুপ্রিয় শিক্ষার্থী? চলতি অর্থায়ন বা স্বল্প মেয়াদী অর্থায়ন এর ব্যবস্থা কিন্তু আমরা মুদ্রা বাজার থেকেই করতে পারি। তাহলে দেখো যে ব্যবসা বাণিজ্যের উন্নয়নের জন্য যে স্বল্প মেয়াদী অর্থায়নের দরকার বা চলতি সম্পত্তির দরকার, তার প্রয়োজনটা মিট আপ করছে কে? মুদ্রা বাজার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দেখছি যে মুদ্রা বাজারের অনেকগুলো ইম্পর্টেন্স এখানে দেখছি বা ইম্পর্টেন্স কার্যাবলী আমরা এখানে দেখছি। সঞ্চয় বৃদ্ধি এবং মূলধন গঠনে সাহায্য করছে, সরকারকে আর্থিক সহায়তা দান করছে, স্বল্পমেয়াদী তহবিলে বিনিয়োগ করছে, মুদ্রাস্ফীতি রোধ করছে, অর্থের চাহিদা এবং যোগানের মধ্যে সামঞ্জস্য বিধান করছে, ব্যবসা বাণিজ্য এবং শিল্প উন্নয়নেও সাহায্য করছে। এছাড়া আরো অনেক কাজ রয়েছে, তোমরা বই খুলে অবশ্যই দেখতে পাবে। আমি তোমাদেরকে আবারও বলছি, যারা বই কিনে ফেলেছো ইতিমধ্যে, হয়তো অনেকেই এখনো বই কিনোনি, যেহেতু আমাদের এখনো ক্লাসরুমে বসে আমরা ক্লাস করতে পারছি না, ক্লাসরুমে বসে ক্লাস করার ফ্লেভারটা তোমরা এখনো পাচ্ছ না, বাসায় বসে অনলাইনে ক্লাস করতে হচ্ছে। তোমরা অনেকেই হয়তো এই জন্য বইপত্র এখনো কিনোনি। যারা কেনোনি তারা কিনে ফেলো, এবং যারা কিনেছো তারা অবশ্যই আমি যে অংশটুকু তোমাদেরকে পড়ালাম এটা অবশ্যই কি করবে, তোমরা বইটা ওপেন করে দেখো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো প্রবলেম থাকে, তোমরা অবশ্যই সেটা কোশ্চেন করো। ক্লাসরুমে হলে তো তোমরা সরাসরি সঙ্গে সঙ্গে প্রশ্ন করার সুবিধা পাও, অনলাইন ক্লাসে তোমরা পাচ্ছ না সেটা, তো অবশ্যই তোমরা প্রশ্ন করো এবং সেটা জানার চেষ্টা করো। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা অনেকটি আলোচনা করলাম, ঠিক আছে? তো যেহেতু আলোচনা করলাম, আলোচনা থেকে এখন আমি তো অবশ্যই ফিডব্যাক চাইবো, তোমাদের কাছ থেকে ফিডব্যাক চাইবো। আমি যে তোমাদের একটা ক্লাস নিলাম অনলাইনে, এই ক্লাস থেকে তো আমি অবশ্যই তোমাদেরকে ফিডব্যাক চাইবো। যেহেতু আমরা ক্লাসরুমে বসে ক্লাস করতে পারছি না, তাই আমাদের তো সরাসরি ফিডব্যাক নেওয়ার কোনো অপরচুনিটিও এখানে নেই, তাই আমরা অনলাইনেই ফিডব্যাক নেব। আমি তোমাদের জন্য এখানে 4টি জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে এসেছি। আমি অবশ্যই ক্লাসরুমে থাকলে অবশ্যই ক্লাসে তোমাদেরকে প্রশ্ন করতাম, তোমরা উত্তর দিতে। যেহেতু ক্লাসরুমে নেই, তাই আমি এখানে তোমাদেরকে দেখাতে চাচ্ছি যে কোনটি, এখানে 4টা জ্ঞানমূলক প্রশ্ন আছে, তোমরা অবশ্যই পারবে যে কোনটি আর্থিক বাজারের উপাদান। প্রথম 1 নম্বরের প্রশ্ন, যে প্রশ্নটা রয়েছে তা হচ্ছে আমাদের কোনটি আর্থিক বাজারের উপাদান। দেখো যে আমি এখানে 4টা জিনিস নিয়ে এসেছি, একটা হচ্ছে যন্ত্রপাতি, একটা জমি, একটা বাড়ি, একটা ট্রেজারি বিল। তুমি দেখো যে 4টার ভিতর 3টাই কিন্তু স্থায়ী সম্পত্তি, আর একটা ট্রেজারি বিল যেটা কিন্তু এটা চলতি সম্পত্তি। অর্থাৎ এই ট্রেজারি বিলটা কিন্তু আর্থিক বাজারে ক্রয় বিক্রয় করা হয়, তার মানে ট্রেজারি বিলটাই কিন্তু আমাদের আর্থিক বাজারের উপাদান। সুপ্রিয় শিক্ষার্থী, 2 নম্বরে দেখো যে স্বল্প মেয়াদী সিকিউরিটি সমূহ কোন ধরনের বাজারে লেনদেন করা হয়। কতে আমি বলছি প্রাথমিক বাজার, খতে বলছি মাধ্যমিক বাজার, গত বলছি অর্থ বাজার এবং ঘতে বলছি পুঁজি বাজার। আমরা কিন্তু শুরু থেকেই অর্থ বাজার বা মুদ্রা বাজারের সংজ্ঞায় বারবার বলেছি, এখানে যে সিকিউরিটিজ গুলো ক্রয় বিক্রয় করা হয় তার মেয়াদ কিন্তু খুবই স্বল্প, সেটা কয়েক মাস, কয়েক দিন বা সর্বোচ্চ 1 বছর। তার মানে স্বল্পমেয়াদী সিকিউরিটিজ যে বাজারে লেনদেন করা হচ্ছে তার নাম হচ্ছে অর্থ বাজার। 3 নম্বরে দেখো যে মূলধন বাজারে কোনটি ক্রয় বিক্রয় করা হয়। আমি কিন্তু বলেছি যে মূলধন বাজারে সাধারণত দীর্ঘমেয়াদী সিকিউরিটিজ গুলো ক্রয় বিক্রয় করা হয়। তাহলে দেখো যেখানে 4টা বিষয় রয়েছে, কতে রয়েছে বৈদেশিক মুদ্রা, খতে রয়েছে বিনিময় বিল, গতে রয়েছে স্থায়ী সম্পত্তি, আর একটা হচ্ছে গতে রয়েছে বন্ড। তোমরা বলতে পারো যে স্থায়ী সম্পত্তি, এটা তো একটা স্থায়ী সম্পত্তি, তাহলে এটা কেন মূলধন বাজারে ক্রয় বিক্রয় করা হয় না? আমি কিন্তু বলেছি যে মুদ্রা বাজারে এবং মূলধন বাজারে সাধারণত প্রামাণ্য দলিল, ঠিক আছে, আর্থিক সম্পত্তিগুলো ক্রয় বিক্রয় করা হয়, যেগুলো হচ্ছে প্রামাণ্য দলিল। তার মানে এখানে তাহলে আমাদের উত্তরটা আসে, দেখো যে ঘতে বন্ড যেটা রয়েছে সেটা। 4 নম্বরে যেটা রয়েছে তা হচ্ছে
নিচের কোনটি মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে? নিচের কোনটি মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে? সুপ্রিয় শিক্ষার্থী, আমি কিন্তু সংজ্ঞার ভিতর বারবার বলেছিলাম যে আমাদের গভর্নমেন্টই মুদ্রা বাজারকে কন্ট্রোল করে। কার মাধ্যমে? বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে। তার মানে এখানে দেখো যে কতে আছে বাংলাদেশ ব্যাংক, খতে আছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, গতে আছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, আর গতে আছে চট্টগ্রাম এক্সচেঞ্জ কমিশন। তাহলে আমাদের উত্তরটা কি হচ্ছে? ক, বাংলাদেশ ব্যাংক। মুদ্রা বাজারকে কন্ট্রোল করছে বাংলাদেশ ব্যাংক। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা অনেকক্ষণ অনলাইন ক্লাসে ছিলাম। এই আজকের মতো অনলাইন ক্লাস আমাদের এখানে সমাপ্তি। তোমাদের সঙ্গে পরবর্তী অনলাইন ক্লাসে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত দোয়া রাখি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বর্তমানে যে স্বাস্থ্যবিধি রয়েছে তা সকলেই মেনে চলো। সকলকে আবারও রাজশাহী কলেজের অনলাইন ক্লাসের প্ল্যাটফর্ম থেকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।